আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটির নাম জানা কি জানে। আচ্ছা ভাবুন তো, একটা বিয়ে বাড়িতে হঠাৎ কারেন্ট চলে গেল আর অন্ধকারের মাঝে একটা মেয়ে ভয়ের ঠালায় ভুল করে একটা ছেলেকে জড়িয়ে ধরলো। এই সামান্য একটা ভুলের কারণে বড়জন মেয়েটির সাথে কি কি ঘটতে পারে আপনার মাথায় যা যা আসতেছে এর চেয়েও অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায় জানাকি নামের এই মেয়ের সাথে। জানাকি শ্যামবর্ণের মেয়ে হলেও গ্রামের সহজ সরল এক সুন্দরী তরুণী। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবু আজও বিয়ে তো দূরের কথা, কারোর সাথে রিলেশন পর্যন্ত করতে পারছে না, কারণ মেয়েটি চরমভাবে অটোফোবিয়া ও নিক্টোফোবিয়া রোগে আক্রান্ত। মানে মেয়েটি একা থাকতে এতটা ভয় পায় যে বাথরুমে গেলেও দরজায় একজনকে দাঁড়িয়ে থাকতে হয়, এবং অন্ধকারকেও এতটা ভয় পায় যে 1 সেকেন্ডের জন্য অন্ধকার হলে মেয়েটি ভয়ের ঠালায় কার সাথে কি করে না করে ঠিক ঠিকানা নেই। তো এই রোগের কারণে মেয়েটি এক রাতে মিস্টেকে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলে যা মেয়েটির জীবনটাকে পুরো নরকে পরিণত করে দেয়। কিন্তু কি সেই ঘটনা, আর মেয়েটি বা কিভাবে ফেসে যায়, আর কিভাবেই বা এই বিপদ থেকে উদ্ধার হয়, এই নিয়ে গল্পটা। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি রাতের বেলা লোডশেডিং হতেই জানাকি নামের এক বাচ্চা মেয়ে ভয়ের ঠেলায় তার মাকে ডাকতেছে। মা বলে, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছি না, সেটা পড়তে থাকো। বাচ্চাটি ভয়ের ঠেলায় অস্থির হয়ে সেই মন্ত্রটি পড়তে থাকে। সিন কাট হয়ে জানাকির শৈশব কাল থেকে যৌবনকালে চলে আসে। এটাই সেই জানাকির বাড়ি, না নিজের বাড়ি না, এটা ভাড়া বাসা। বর্তমান এই বাড়িতে জানাকির বিধবা মা দেবু ও জানাকি বসবাস করছে। এদের থাকার জায়গা নেই বলে এই ভদ্রলোক কয়েক বছর থেকে এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। তবে খুব শীঘ্রই বাড়িওয়ালার ছেলে দেশে ফিরবে, তখন এই বাড়িটা নিয়ে নিবেন বলে বাড়িওয়ালা ওয়ার্নিং দিয়ে রেখেছেন। কিন্তু জানাকির বিয়ে দিতে পারলেই এই বাড়িটা ছেড়ে দিবেন বলে জানাকির মা বলেছিল। তাই বাড়িওয়ালা জানাকির মাকে বলে, জানাকির যে সেদিন একটা বিয়ের সম্বন্ধ এসেছিল সেটার কি হলো? জানাকির মা বলে, ছেলেটির মাথায় টাক, তাই জানাকি পছন্দ করেনি। এটা শুনে বাড়িওয়ালা বিরক্ত হয়ে বলে, তোমার মেয়েকে বলো উন্নি মুকুন্দের মতো কোনো সিনেমার হিরোকে বিয়ে করুক। আর হ্যাঁ, গতকাল আমার ছেলে কল করে বললো ও খুব শীঘ্রই দেশে ফিরবে। এটা শুনে আন্টি অনুরোধের স্বরে বলে, আমরা হোম লোনের জন্য আবেদন করেছি, দয়া করে সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন। লোকটি বলে, অত সময় আমার হাতে নেই। এটা শুনে আন্টি বলে, তাহলে প্লিজ অন্তত জানাকির বিয়েটা হওয়া পর্যন্ত একটু সময় দেন। এই তো সামনের সপ্তাহে একজন দেখতে আসবে। লোকটি বলে, প্রতি সপ্তাহেই তো একটা করে পাত্র আসে, কিন্তু তোমার মেয়ে তো কাউকেই পছন্দ করে না, আর এইসবের চক্করে তোমার মেয়ের কিন্তু বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আন্টি বলে, জানাকির রোগটা সম্পর্কে তো জানেন, যার তার সাথে বিয়ে দিলে তো হবে না। সিন কাট হয়ে চলে আসে সেই জানাকির কাছে। সে একটা প্রশংসাপত্র নেওয়ার জন্য বেবি ট্যাক্সিতে করে একটা ভবনের দিকে আসতেছে। ড্রাইভার লক্ষ্য করে সামনে কনস্ট্রাকশনের মালামাল দিয়ে রাস্তা ব্লক হয়ে আছে, তাই ড্রাইভার ভবনের কাছে না এসেই গাড়ি বন্ধ করে জানাকিকে এখান থেকে একা হেঁটে যেতে বলে। কিন্তু জানাকি তো একা ভয় পায়, তাই জানাকি লোকটিকে বলে, আমার সাথে একটু ভিতরে চলেন না। এমন আজব কথা শুনে লোকটি এভাবে তাকালে জানাকি আরো বেশি ভয় পায়। তখন জানাকি কি করবে ভেবে না পেয়ে বান্ধবীকে ডাকার জন্য কল করে, বাট নেটওয়ার্কের সমস্যার কারণে কলও ঢুকছে না। এদিকে অটোওয়ালাও চলে যাবে জন্য তাড়া দিচ্ছে। জানাকির যে ভয় পাওয়ার রোগ, তাতে একা যাওয়া তো সম্ভব না। তাই জানাকি অবশেষে ট্যাক্সিওয়ালাকে বলে, ভাই আমি আপনাকে 50 টাকা বেশি দিচ্ছি, আমি ফিরে আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবেন প্লিজ। টাকা পেয়ে লোকটি ট্যাক্সি থেকে নেমে দাঁড়িয়ে পড়লে জানাকি এবার সাহস পায় ও ভয়ে ভয়ে ভবনের দিকে এগোতে থাকে। কিন্তু জানাকি যেই না একটু কয়েক পা সামনে যায়, ব্যাস ট্যাক্সিওয়ালা গাড়ি স্টার্ট দিয়ে কেটে পড়তে শুরু করে। জানাকি চিল্লিয়ে বলে, ভাই আমাকে একে রেখে যায় না প্লিজ। কিন্তু অনেক চিল্লানোর পরেও লোকটি না থেমে চলে যায় আর জানাকি মুহূর্তের মাঝে একা হয়ে পড়ে। এরপর যা হওয়ার তাই, জানাকির প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়।
बेहोश पड़ा है यहाँ पर। সিন কাট হয়ে জানাকির বাড়িতে চলে আসে। উন্নি নামের এক লোক জানাকির বাড়িতে এসে এমন অমায়িক আচরণেও মিষ্টি স্বরে জানাকির মাকে নিজের পরিচয় দিতে থাকে যে জানাকির মা ভেবে নেয় লোকটি নিশ্চয়ই কিছু বিক্রি করতে এসেছে। তাই আন্টি বলে, বাবা আমাদের এখন কিছু লাগবে না। তখন উন্নি বলে, আম্মাজি আমি কিছু বিক্রি করতে আসিনি, বরং আপনাদের জিনিস ফেরত দিতে এসেছি। এই বলে উন্নি ব্যাগটা দেখাতেই আন্টি বলে, হায় আল্লাহ, এটা তো আমার মেয়ে জানাকির ব্যাগ। আম্মা যে আপনি ভয় পাবেন না, ও ঠিক আছে। আসলে জানাকি আমার কনস্ট্রাকশন সাইটের কাছে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি ওকে নিয়ে এসেছি, ও আমার গাড়িতেই আছে। এটা শুনে আন্টি তাড়াতাড়ি রাস্তার দিকে আসতে থাকলে উন্নি বলে, আমি একজন কন্ট্রাক্টর, টাকা ভালোই কামাই। এইসব বলতে বলতে সে আন্টিকে খুবই যত্নের সাথে আনতে থাকে। তো জানাকি সিমেন্ট মিক্সিং করা গাড়ি থেকে নামলে উন্নি বলে, অন্য কোনো গাড়ি পেলাম না, আর আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ড্রপ করে যাই। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, ভিতরে আসো, চা খেয়ে যাও। না না, আমার আবার আলকাতরা ঢালতে হবে। জানাকি বলে, মানে রাস্তায় আর কি। তো জানাকি চলে যেতে থাকলে উন্নি মিষ্টি করে বাই জানাকি বলে, প্লিজ সাবধানে পা ফেলো। উন্নির আচরণ ও কথাই আমরা স্পষ্ট বুঝতে পারি জানাকিকে তার ভীষণ মনে ধরেছে। মানে সহজ কথাই উন্নি জানাকির প্রেমে পড়ে গেছে। যাক, জানাকি উন্নি মুকুন্দনের মতো সিনেমার হিরো না পেলেও মনে হয় সহজ সরল একজন উন্নিকে পেতে যাচ্ছে। তো উন্নি সেই একটা ভাব নিয়ে কনস্ট্রাকশনের গাড়িতে ঝুলে ঝুলে যেতে থাকে আর জানাকিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। এরপর একটা গানের মাধ্যমে মুভির সকল চরিত্র ও পুরো কাহিনীটার একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়। গানের সিনগুলো দেখাচ্ছি, দেখে নিন, তাহলে মুভিতে থাকা চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। তো সিনগুলো চলুক, আর এই ফাঁকে আমি একটা কাজ সেরে নিই, কেমন? যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আপনারা তো জেনেই গেছেন উন্নি পেশায় একজন কন্ট্রাক্টর। তো উন্নি রিসেন্টলি একটা রাস্তার কাজ শেষ করেছে এবং সেটার ফটো তুলে এনে নির্বাহী অফিসারকে দেখাচ্ছে যাতে বাকি বিলটা রিলিজ করে। কিন্তু নির্বাহী অফিসার একটা ফটোর অর্ধেক দেখে বলে, এটার বাকি অর্ধেক কি করছো, খেয়ে ফেলছো নাকি? উন্নি কোনো কথা না বলে লজ্জা পেতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় উন্নি ফটোটা তোলার সময় সেই ফটোতে জানাকিও চলে এসেছিল, তাই উন্নি জানাকির অংশটুকু কেটে নিয়েছে। তো উন্নি বাহিরে আসলে এমন লাজুক দেখে উন্নির বন্ধু সুকু বলে, কিরে তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আরে না, লজ্জা কিসের? না না না, তোকে তো এমন হাসি খুশি কখনো দেখিনি, কাহিনী কি বল। দূর, এসব বলিস না তো, নে তুই পিছনে ওঠ, আজকে আমি গাড়ি চালাই। মানে উন্নি অন্যরকম আবেগে ডুবে আছে। সিন কাট হলে দেখি সুকু উন্নির থেকে সব কথা বের করে নিয়েছে। তো সব শোনার পর সুকু বলে, তুই কি সিরিয়াস? হ্যাঁ অবশ্যই আমি সিরিয়াস। এমন সময় শুকুর বউ ধন্য এসে ঘটনা কি জানতে চাইলে সুকু বলে, ও একটা মেয়ের প্রেমে পড়েছে। বাহ, তাই নাকি? কে সে? তুমি তো চেনো, ওই যে আমাদের প্রতিবেশী ভীষণ আছে না, ওর মেয়ে। হায় আল্লাহ, জানে কি? ও তো খুবই নম্রভদ্র আর কিউট একটা মেয়ে। উন্নি লাফ দিয়ে ওঠে, আপনি ওকে চেনেন? প্রিন্টিং প্রেসে কাজ করে ওই মেয়েটা না? হ্যাঁ ওই মেয়েটাই, ও তো খুবই ভালো মেয়ে, বাবা মা মারা যাওয়ার পর ওই সংসার চালাচ্ছে। তো কবে থেকে এসব চলতেছে? উনি আবারও লজ্জা পাই বলে, আরে ভাবি কি যে বলেন। সুকু বলে, চলতেছে তো অনেকদিন যাবত, বাট আমি আজকে সকালে শুনলাম। উন্নির তো জানাকিকে ভীষণ মনে ধরেছে, বাট জানাকিও উন্নিকে পছন্দ করবে কিনা এটাও তো জানা দরকার। তাই ধন্য জানাকির সবচেয়ে ঘনিষ্ঠ কলিগ রামলাকে মেসেজ দেয়। পরের দৃশ্যে দেখি রামলাকে বাথরুমের দরজায় রেখে জানাকি অফিসের বাথরুমে চুল ঠিকঠাক করছে। কিন্তু রামলার কোনো সারা শব্দ নাই দেখি জানাকি ভয় পেয়ে বলে, রামলাদি আমার সাথে কথা বলতে থাকো, তুই না বললে চুপ থাকতে। সেটা তো বলছে বিয়ের ব্যাপারে, আমি সিঙ্গেল আছি এটা তোমার সহ্য হচ্ছে না? রামলা বলে, একা বাথরুমে যেতে পারে না, সে আবার সিঙ্গেল থাকবে কেন? তুমি আছো না আমার সাথে বাথরুমে যাওয়ার জন্য। সে শোন, ছেলেটা কিন্তু ভালো আর তোকেও অনেক পছন্দ করেছে, কিন্তু দিদি আমার রোগের কথা শুনলে সে মনে হয় না আরো সামনে এগোবে। তুই যা ভাবছিস তা না, আমি ওদেরকে তোর রোগের ব্যাপারে বলেছি, এতে ওর কোনো সমস্যা নেই। আর ছেলেটাও দেখতে কত স্মার্ট।
কিন্তু তার চোখগুলো বড় বড়। এই কথাটা উন্নির কাছে পৌঁছালে উন্নি আয়নায় তার চোখ চেক করা শুরু করে। সে দেখে হ্যাঁ তার চোখগুলো একটু বেশি বড়। এবার সে এটা ঠিক করবে কিভাবে কিছুই বুঝতেছে না। শুকু বলে তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, তুই যখন ওর সাথে দেখা করতে যাবি তখন চোখগুলো এরকম ছোট করে রাখবি। উন্নি চোখ ছোট করে রাখার চেষ্টা করে কিন্তু কাজটা করতে তার বেশ কষ্টই হচ্ছে। শুকু বলে বিয়েটা পর্যন্ত কষ্টকর, বিয়েটা হয়ে গেলে এসব নিয়ে বাঁধবে না। এটা শুনে উন্নি আয়নায় দেখে চোখ ছোট করার প্র্যাকটিস শুরু করে। কথা মতো পরদিন উন্নি চোখ ছোট ছোট করে জানাকির সাথে দেখা করতে যায়। ও ভয়ে হড়বড় করে নিজের সম্পর্কে সব বলতে থাকে। আসলে আমার বিয়ের বয়সটা একটু পেরিয়ে গেছে, কারণ প্রথমত আমার খালা মেয়ের সাথে কুষ্টি না মিলে কিছুতেই বিয়ে দিচ্ছিল না। তার উপর আবার বয়স যখন 30 হলো তখন বাবা বলে দিল নিজের পায়ে না দাঁড়াতে পারলে বিয়ে দিবে না, তাই এত দেরি হলো। জানাকি বলে আপনি কি আমার রোগের ব্যাপারে জানেন? হ্যাঁ সব জানি, এমনকি তুমি বাড়ি থেকে দূরে থাকতে পারো না এটাও জানি। জানাকি উন্নিকে চোখ ছোট করে থাকতে দেখে বলে আপনার চোখে কি হয়েছে? এই গেল। উন্নি বলে কই না তো, কিন্তু কষ্ট করে চোখ ছোট করে কতক্ষণই বা রাখা যায়, তাই হঠাৎ সে মিস্টেকলি চোখ বড় করে তাকিয়ে ফেলে আর কি করলাম ভেবে নিজেই আটকে ওঠে। এটা দেখে তো জানাকি হাসতে হাসতে শেষ। সিন কাট হলো দেখি একটা নির্বাচনী প্রচারণায় মার্টিন নামের এক তরুণ নেতা বক্তব্য দিচ্ছে। তার বাবা এখানকার পুরাতন নেতা, সে 35 বছর যাবত টানা জিতে আসছে। এবার বাবার বদলে তার ছেলে মার্টিন নির্বাচন করতে যাচ্ছে। তার মার্কা হচ্ছে ঈগল। আর এদিকে পাশের বিল্ডিং এ থাকা বিপরীত দলের লেবার পার্টির নেতা সাজি মার্টিনের এইসব ভাষণ শুনে রাগে জ্বলে যাচ্ছে। এই ভালোবাসার গল্পের মাঝে রাজনৈতিক দুই দলের কাহিনী কেন, সেটা সামনে গেলে হাড়ে হাড়ে টের পাবেন। সিন কাট হলে দেখি জানাকি যে প্রেসে জব করে সেই প্রেসের মালিক জনির বাড়ির সামনে কারেন্টের ফিউজ পুড়ে গেছে। কয়েকদিন পরপরই বাদুর পড়ে এভাবেই কারেন্ট চলে যায়। তো করিম নামের এক মিস্ত্রি সেটা ঠিক করতে এসেছিল। শুকু সেদিক দিয়ে যাওয়ার সময় করিমকে পেলে দুজনে গল্প করতে করতে ফিরতে থাকে। একটা সময় তারা জনির বাড়ির সামনে পৌঁছালে বাড়ির এমন সাজগোজ দেখে শুকু অবাক হয়ে জানতে পারে সামনে জনির মেয়ের বিয়ে, আর সেটারই প্রস্তুতি চলছে। জনি সাজিকে বলে আমি তোমার বাসায় বিয়ের দাওয়াত দিতে আসবো, আমার মেয়ের বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। এটা শুনে সাজি খুশি হয়ে চলে যায়। পরের দিন জানাকি আর করিম মিস্ত্রির বউ শফি কাজ শেষে বাড়িতে ফিরছে। শফির বাড়ি অন্য রাস্তায়, বাট জানাকি একা ভয় পায়, তাই শফি জানাকিকে এগিয়ে দিচ্ছে। তো জানাকির বাসার রাস্তাটা ছিল একটা জঙ্গলের পাশ দিয়ে। কিছু দূর যেতেই শফি জানাকিকে ভয় দেখানোর জন্য মজা করে বলে এই যে গাছটা দেখতেছো না, এখানে একটা লোক মারা গেছিল, তখন তো এদিকে রাস্তাও ছিল না, 2 দিন যাবত তার লাশ এখানেই পড়েছিল। জানাকি তো ভয় শেষ। জানাকি বলে প্লিজ তুমি এসব গল্প বলো না, রাতে আমি একা ঘুমাতে পারবো না। শফি বলে এই জন্যই তো তোকে বিয়েটা করতে বলছি, ভয় লাগবে স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাবি, ভয়ও যাবে মজাও পাবি। এমন সময় শফির স্বামী শফিকে কল করে বলে বাসার চাবি তোমার কাছে আছে, আমি বাসায় ঢুকতে পারছি না, তাড়াতাড়ি আসো। এটা শুনে শফি জানাকিকে বলে আমাকে এক্ষুনি যেতে হবে, বাকি রাস্তা তুমি একা চলে যাও, প্লিজ দিদি আমাকে একা রেখে যেও না, আমি ভয়ে মরে যাব। শফি বলে আরে এই সামান্য রাস্তাই তো, তুই যেতে পারবি, সমস্যা হবে না। এই বলে শফি চলে যায়। এই গেল। এরপর जल्दी जाओ जाओ जाओ। मैं तुम्हारे साथ ही मेरा इंतजार कर रहा हूँ। তো সিন চলে আসে উন্নির পাত্রী দেখতে আসার দিনে। উন্নি তার পরিবারের লোকজন নিয়ে জানাকিকে দেখতে আসতেছে। উন্নির পরিবারের সবাই ভালো মানুষ, শুধু উন্নির এই ভামা মাসি ছাড়া। এই মহিলা সবকিছুতেই বাঁকা বাঁকা কথা বলার ওস্তাদ, তাই সবাই ভামাকে নিয়ে টেনশনে আছে। ওদিকে উন্নি তার বড় চোখ ঢাকতে সানগ্লাস পরে এসেছে। শুকু ধমক দিয়ে সেটা খোলায়। তো এরা জানাকির বাড়িতে পৌঁছাতেই জানাকির মা বেরিয়ে আসে। উন্নি দুম করে গিয়ে শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে। উন্নির ভাবসাব দেখে মনে হচ্ছে সে যেন এই বাড়িরই ছেলে। তো সবাই বারান্দায় বসে পড়লে আমরা দেখি জানাকি ভিতরে চা নাস্তা রেডি করছে। উন্নি তার চোখ লুকানোর জন্য আবার সানগ্লাসটা পরলে শুকু আবার রাগ করে সেটা খোলায়। এর মাঝেই রামলা ও জানাকির নাস্তা নিয়ে আসে। উন্নি জানাকিকে দেখে খুশিতে গুলগুলা হয়ে মিষ্টি করে একটা হাই জানায়। জানাকি উন্নির বাচ্চামো দেখে মনে মনে হাসতে থাকে। তো উন্নির পরিবারের সবাই জানাকিকে বেশ পছন্দ হলেও ওই যে ভাইরাস ফামা মাসি সে নানা খুদ ধরতে শুরু করে। কিন্তু উন্নি জানাকির পক্ষ নিয়ে সব সামলে নিতে থাকে। মানে উন্নির বাবা মা জানাকিকে যে প্রশ্নই করতেছে উন্নি চট করে সেটা সামলে নিচ্ছে, জানাকির উপর প্রেশার যেতেই দিচ্ছে না। সিন কাট হলে দেখি ছেলে ও মেয়ের পরিবার ওদিকে বিয়ের আলাপ ফাইনাল করতেছে, আর দূরে একটা নদীর পাড়ে জানাকি ও উন্নি গল্প করতে এসেছে। উন্নির তো জানাকির ব্যাপারে জানার কিছু নেই, সে তো এক পায়ে খাড়া, তাই সে জানাকিকে বলে তোমার কিছু বলার থাকলে বলো। জানাকি বলে আমি অন্ধকারে ভয় পাই, তাই চট করে উন্নি বলে রাতে কিছুতেই লাইট বন্ধ করা যাবে না, তুমি বাথরুমে গেলে বাহিরে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, তোমাকে একা রাখা যাবে না, কি এসবই তো তাই না? এই বলে উন্নি রিল্যাক্স মুডে নদীর দিকে তাকিয়ে বলে এই নদী সাগরের সাথে মিলিত হওয়ার জন্য জন্মেছে, আর জানাকি তুমি আমার সাথে মিলিত হওয়ার জন্য জন্মেছো, তাই আমি তোমার সকল প্রবলেম মাথা পেতে নিব। জানাকি বলে আমার প্রবলেম কতটা জটিল সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই উন্নিজি। কি ডাকলে আমাকে? উন্নিজি। উন্নিজি, ওয়াও, ডাকটা অনেক ভালো লাগতেছে তো। उन्नी जी
उन्नी जी अच्छा बढ़िया वेरी नाइस শোনো, আমাদের বিয়েতে আমি একটা লগো বানাবো, উন্নি প্লাস জানাকি, শর্টকাটে উজা। কেমন হবে? পছন্দ হয়েছে না? জানাকি মাথা নেড়ে বলে হ্যাঁ দারুণ। এই বলে দুজনেই লজ্জায় লাল হতে থাকে। তো এমন একটা রোমান্টিক মুহূর্তে কি গান না হলে চলে? না না না, তা তো হতে পারে না। তবে গানটা এমনি বেকারও না। এই গানের মাধ্যমে উন্নি জানাকির বিয়ে সহ অন্যান্য কাহিনীগুলো দেখানো হয়, যা না দেখলে আবার কাহিনী মিস করবেন। তাই গানের গুরুত্বপূর্ণ সিনগুলো একটা মিউজিকের সাথে শর্টকাটে দেখাচ্ছি, দেখে নেন। আর হ্যাঁ, এই গানের পরেই কিন্তু কাহিনীতে ধামাকা আসতে চলেছে। সিন চলে আসে প্রাক্তন এমপির ছেলে মার্টিনের বাড়িতে। মার্টিন হোয়াটসঅ্যাপে তার নির্বাচন প্রচারণার খোঁজ খবর নিচ্ছে। এমন সময় তার বাবা কারিয়াচান এসে জিজ্ঞাসা করে, তোমার প্রচারণার কি অবস্থা? মার্টিন বলে, ভালোই চলছে। কারিয়াচান বলে, শোনো, শুধু প্রচারণায় কাজ হবে না, জনগণের সাথে মিশতে হবে। গাড়িতে সবসময় ফুল আর মালা রেডি রাখবে, আর যখনই এলাকায় কোনো অনুষ্ঠান হবে তুমি সোজা গিয়ে সেখানে সামিল হবে। বিয়ে হোক বা মৃত্যুবার্ষিকী, সবখানে ঢুকে পড়বে। জনগণ যেন মনে করো তুমি তাদেরই একজন। সিন কাট হয়ে উন্নির বাড়িতে আসলে দেখি বিয়ের খাবার শেষে উন্নির মা সব গোছগাছ করছে। ভামা মাসে এসে বিয়ের খাওয়া দাওয়া নিয়ে নানা ভুল ধরতে শুরু করে। আন্টি পাত্তা না দিলে এবার জানাকিকে নিয়ে নানা ভুলভাল বকতে থাকে। এমন সময় সেখানে জানাকি চলে আসতেই মাসি সাথে সাথে 480 ডিগ্রি পোল্টি নিয়ে বলে, ওরে মা, তোমাকে তো খুব ক্লান্ত লাগছে, যে কোনো কিছু লাগলে আমাদেরকে বলো, আমরা সবাই তো আপন। আর এটা তোমার শাশুড়ি না, বরং তোমার নিজের মা। আন্টি তো এর পোল্টি নেওয়ার লেভেলটা অবাক হয়ে দেখছে। তো মাসি আন্টির হাতে দুধের গ্লাস দেখে বলে, আরে এটা আমার হাতে দাও, ভাগ্নি বউকে এসব দাও তো আমার কর্তব্য, তাই না? এই বলে মাসি গ্লাসটা জানাকিকে দিয়ে বলে, যাও মা, শুয়ে পড়ো। জানাকি চলে যেতেই ও মা, মাসি দেখি সেকেন্ডের মাঝে আবার আগের রূপে ফিরে আসেও বলে, বোর ভাব দেখছো, আমি এত কিছু বললাম কিন্তু সে কোনো সারা শব্দই করলো না। সাবাস মাসি, সাবাস। এদিকে উন্নি অস্থির হয়ে বউ রুমে আসার অপেক্ষা করছে, বাসর রাত বলে কথা। তো জানাকি ফ্রেশ হয়ে আসলে উন্নি বলে, আরে বাপরে, তোমাকে তো মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগছে। জানাকি খুব খুশি হলে উন্নি বলে, আর এই লাল জামাটাও তোমাকে বেশ মানিয়েছে। এবার উন্নি কাছে এসে বলে, আমার পরিবার তোমার পছন্দ হয়েছে? জানাকি হ্যাঁ সূচক মাথা নাড়লে উন্নি বলে, তোমার মাকে খুব মিস করছো তাই না? টেনশন করো না, কালকে মন্দিরে যাব, এরপর আত্মীয় স্বজনের সাথে দেখা করে সোজা তোমাদের বাড়ি, ঠিক আছে? আচ্ছা, তবে শোনো, বাড়িতে গেলে যেন আবার তোমার মায়ের সাথে ঘুমাতে চেও না, কারণ এখন থেকে আমারও একা থাকতে ভয় লাগবে। জানাকি তো লজ্জায় লাল হয়ে যায়। তো উন্নি বিছানায় বসে জানাকিকে টেনে পাশে বসায়, এরপর শুয়ে জানাকির কোলে মাথা রেখে বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। জানাকি তখন উন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় উন্নি কি যেন ভেবে বলে, তুমি রঙিন আলো পছন্দ করো? জানাকি হ্যাঁ বলতেই উন্নি লাফ দিয়ে উঠে মোবাইলটা নিয়ে বলে, আজ থেকে আমাদের মন এবং রুম দুটোই সবসময় রঙিন থাকবে। এই দেখো। এই বলে উন্নি মোবাইলে একটা ক্লিক করতেই পুরো রুমে লাল আলো জ্বলে ওঠে। উন্নি বলে, লাল ভালোবাসার জন্য, হলুদ খুশির জন্য, নীল আস্থার জন্য, সবুজ প্রকৃতির জন্য, আর ফাইনালটা হলো অন্ধকার, যা রাতের জন্য। এই বলে অফ বাটনে চাপতেই গেল। মনে জামা মনে দে সবার চিল্লাচিল্লি ঠেলাই উন্নি দরজা খুলে বেরিয়ে আসতে দেখে সবাই তার দিকে এইভাবে তাকিয়ে আছে, যেন সে জানাকির সাথে জোর করে কি না কি করছিল। বাবা বলে, কি রে, কি হয়েছে? ভিতরে কার যেন কান্নার আওয়াজ পেলাম। আর জানাকি কোথায়? বাবা, তেমন কিছু না, আমি সকেটে মোবাইল চার্জার ঢুকাতে গিয়ে কারেন্টের শক খেয়েছিলাম। মা বলে, হায় হায়, তোর কিছু হয়নি তো? না, আমার ঠিক আছে, হালকা একটু ঝটকা দিয়ে ছেড়ে দিয়েছে। এটা শুনে সবাই ম্যানেজ হয়, বাট ডেঞ্জারাস মাসি তো আলাদাই চিজ। সে উন্নির গলায় আঁচড়ের দাগ দেখে বলে, তোর গলায় সব দাগ কি করে হলো? শখ খাইলে তো এমন হওয়ার কথা না। আঙ্কেল পরিস্থিতিটা সামাল দিতে বলে, সবাই যা যার রুমে যাও, উন্নির তুইও যা, আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দে। মাসি তখন উন্নির ঘরে উকি মারতে ধরলে উন্নির মা তাকে টেনে নিয়ে চলে যায়। উন্নি ঘরে এসে রঙিন বাতি বন্ধ করে মন খারাপ করে বসে থাকলে জানাকিরও খারাপ লাগে। তাই জানাকি মুড ভালো করার জন্য যেই না কাছে আসে উন্নি সরে যায়। জানাকি কাঁপা কাঁপা স্বরে বলে, উন্নি জি? হ্যাঁ।
আমি অন্ধকারে অনেক ভয় পাই, তাই তখন আমি কি করে ফেলি তা নিজেও জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। উন্নি বলে, আসলে আমিও চমকে গেছিলাম, ভেবেছিলাম আমি তো পাশে আছি তাই ভয় পাবে না। জানাকির চোখে জল টলমল করছে। সে বলে, আপনার গলায় তো আঁচড় বসে গেছে, কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। এই বলে উন্নি পরম এক ভালোবাসায় জানাকিকে বুকে জড়িয়ে নিলে জানাকি ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে জানাকি উন্নির জন্য চা বানিয়ে আনলে দেখে উন্নি গতকালের আঁচড়ের জায়গায় ক্রিম লাগাচ্ছে। জানাকি বলে, উন্নিজি ব্যথা লাগছে কি? আরে না। এই বলে উন্নি পিছনে ফিরে লক্ষ্য করে জানাকির মনটা খারাপ। উন্নি বলে, তোমার মন খারাপ কেন? না কিছু হয়নি। আমি দেখছি তোমার মন খারাপ, পাশে বসো তো, এবার বলো কি হয়েছে। উন্নিজি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি কি বাড়িতে যেতে পারি? মার কথা খুব মনে পড়ছে। আজকেই? না তেমন না। উন্নি বলে, আমাদের এখনো কিছু আত্মীয়র সাথে দেখা করা বাকি, তাদের সাথে দেখা হয়ে গেলেই আমরা সোজা তোমার মায়ের বাড়িতে চলে যাব। জানাকি উন্নির মুখের দিকে চেয়ে বলে, না তারা নেই, আগামীকাল গেলেও হবে, অথবা পরশু। তো উন্নি চাটা শেষ করে চলে গেলে জানাকি যেভাবে উদাস হয়ে বসে থাকে তাতে বোঝা যায় তার মনটা আজকেই মায়ের জন্য পুড়তেছে। বাট উন্নির ভালোবাসার দিকে চেয়ে সেটা জোর দিয়ে বলতে পারলো না। পরের দিন উন্নি জানাকিকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বের হয় এবং যেতে যেতে এলাকার কোন রাস্তা কোন ব্রিজ সে নিজে করেছে সেগুলো জানাকিকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে। এভাবে চলতে চলতে উন্নির রাস্তার কাজ রানিং চলতেছে এমন জায়গায় পৌঁছালে সেখানে কর্মরত লেবাররা উন্নির বউকে খুবই সম্মান দেয় ও ভাবির অনেক প্রশংসা করে। শাফি উন্নিকে আলাদা ডেকে নিয়ে বলে, স্যার পার্টি টাকা চাচ্ছে, লেবারদেরও বেতন দেওয়া হয়নি, ওদিকে আপনার বিয়ের কার্ডও বাকিতে ছাপানো হয়েছিল, সেই প্রিন্টিংওয়ালাও টাকা চাচ্ছে। উন্নি বলে, আরে চিন্তা করিস না, নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে, খুব শীঘ্রই সে বাকি বিলের চেক দিবে বলেছে। শাফি বলে, স্যার এই একই কথা বলে নির্বাহী স্যার আপনাকে 4 মাস থেকে ঘোরাচ্ছে, আপনি এক কাজ করেন, ভাবির গহনা বন্ধক রেখে দেন। উন্নি ধমক দিয়ে শাফিকে চুপ করে দেয়। সিন কাট হলে দেখি প্রাক্তন এমপির ছেলে মার্টিন জানাকিদের বাড়িতে ভোট চাইতে এসেছে। এরই মধ্যে সেখানে উন্নি ও জানাকি চলে আসে। মার্টিন উন্নিকে দেখে বলে, তোমার স্ত্রীকে বলে দিও ভোটটা যেন এবারও আমাদের ইগল মার্কাতেই দেয়। হ্যাঁ হ্যাঁ বলবো। এটা শুনে মার্টিন আশেপাশে আর কোন বাড়িতে যাওয়া যায় সেটা ভাবতে ভাবতে চলে যায় আর জানাকির মা এদেরকে রিসিভ করে বাসার ভিতরে নিয়ে আসে। সিন চলে আসে জানাকির বাড়ি থেকে একটু দূরে একটা বাড়িতে। আমরা দেখি এই বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান। আপনাদের মনে আছে জানাকি জনি নামের যে লোকের প্রেসে জব করে সেই জনির ছেলের বিয়ের অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছিল। এটাই সেই বিয়ের অনুষ্ঠান। ছেলের নাম অ্যালেক্স আর পাত্রীর নাম রিনি। খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এর মধ্যে সেখানে দলবল নিয়ে মার্টিন ও তার বাবা কারিয়া চান নির্বাচনের প্রচারণার জন্য চলে আসে। প্রাক্তন এমপি বলে কথা, তাই জনি তাদেরকে সম্মানের সাথে রিসিভ করে নিয়ে যায়। কিন্তু এদেরকে এমন আপ্যায়ন করা দেখে লেবার পার্টির নেতা বিপক্ষ দলের নেতা সাজি মনে মনে হিংসায় জ্বলতেছে, বাট কিছু বলতে পারছে না। সাজি ভাবতেছে এভাবে মার্টিনের জনপ্রিয়তা চলতে থাকলে তো আমি কিছুতেই একে হারাতে পারবো না। ওদিকে সুকু আর ইলেকট্রিক মিস্ত্রি দিবাকরণ বাড়ির বাহিরে দাঁড়িয়ে ডাবের পানি খাচ্ছে। আর হ্যাঁ, এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু জানাকিও দাওয়াত পেয়েছে, তাই জানাকিও তার স্বামীকে নিয়ে দাওয়াত খেতে এসেছে। তো খাওয়া শেষে জানাকি আর উন্নি হাত ধুতে আসলে দেখি পেছনের সিরিয়ালে মার্টিনও দাঁড়িয়ে আছে। এমন সময় উন্নির ফোনে একটা কল আসলে উন্নি কথা বলতে একটু সাইডে গেলে মার্টিন হাত ধুতে আসে। ওদিকে সুকু মাল খেতে খেতে দেখে কারেন্টের তারে আবারও বাদুর ঝুলে আছে। সে করিমকে বলে, তাড়াতাড়ি বাদুরটা তারা, নয়তো আবার ফিউজ পুড়ে যাবে। এটা শুনে দিবাকরণ বাদুরটা তাড়াতে একটা গাছের ডাল যেই না তারের দিকে ছুঁড়ে মারে, গেল। তো জানাকি উন্নি মনে করে মার্টিনকে জড়িয়ে ধরায়। জানাকি ও মার্টিন দুজনেই তো অবাক। জানাকি উন্নিকে বলে, উন্নিজি আমি মনে করেছি এটা আপনি। এদিকে এমপির ছেলে বলে কথা, তাই উন্নি ভয়ে ভয়ে বলে, সরি ভাই। মার্টিনও ব্যাপারটা দুর্ঘটনা হিসেবেই নিয়ে ক্ষমা করে দিলে উন্নি জানাকিকে নিয়ে নর্মাল ভাবেই বাসায় ফিরতে থাকে। পথের মাঝে জানাকি এই ঘটনা নিয়ে বারবার টেনশন করতে থাকলে উন্নি বলে, আরে এটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল, মার্টিনও ক্ষমা করে দিয়েছে, ব্যাস শেষ, এটা নিয়ে আর ভাবার কি আছে। সিন পরের দিন সকালে আসলে দেখি উন্নি বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আর জানাকি এখনো রেডি হচ্ছে। তো এই সময়টা কাটানোর জন্য উন্নি টিভি দেখতেছে আর জানাকিকে বলতেছে, তাড়াতাড়ি রেডি হও, আজকে নির্বাহী অফিসারের থেকে চেক নিতে হবে, আর রেডি হতে দেরি করো তো তোমার চুরি বিক্রি করে নিব কিন্তু। এই বলে উন্নি বউয়ের সাথে দুষ্টামো করছে আর টিভি নিউজ দেখছে। হঠাৎ এই লাইভ নিউজ দেখতেই উন্নির মাথা পুরো চক্কর দিয়ে ওঠে। উন্নি দেখে টিভিতে মার্টিন ও জানাকির সেই জড়িয়ে ধরা ফটোটা প্রচার করা হচ্ছে ও লাইভে এসে একটা রিপোর্টার বলতেছে, আমরা এখন সেই নির্যাতিত নারীর বাড়ির সামনে আছি যাকে অন্ধকারে পেয়ে কারিয়াচানের ছেলে মার্টিন মলেস্ট করেছে। নেককারজনক এই ঘটনাটা গতকাল একটা বিয়ের অনুষ্ঠানে ঘটেছে, যার ছবি আজ রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উন্নি দেখে রিপোর্টার লাইভে আছে এবং তাদের ক্যামেরাতে জানাকির বাড়ির সামনটা দেখা যাচ্ছে, মানে তারা জানাকির বাড়ির সামনেই এখন অবস্থান করছে। জানাকিও টিভিতে এসব শুনে তো রীতিমতো থ মেরে আছে। উন্নি ভয়ে ভয়ে দরজায় এসে বাহিরে তাকালে দেখে বাড়ির সামনে শত শত সাংবাদিক এসে ঘিরে ধরেছে। জানাকি ভয়ে উন্নির পিছন থেকে উকি দিয়ে সামনে তাকালে এই অবস্থা দেখে মুহূর্তের মাঝে যেন পাথর হয়ে যায়।
মার্টিনের বাড়ির সামনেও সেম অবস্থা। এখানেও শত শত সাংবাদিক চলে এসেছে এবং যে যার মতো লাইভে এসে যা মন চাই মন গড়া কাহিনী বানিয়ে বলতেছে। সিন মার্টিনের বাড়ির ভিতরে আসলে দেখি ভিতরে থাকা মার্টিনের কানে সাংবাদিকদের এসব নোংরা কথাগুলো আসতেছে আর সে রাগে ফুলতেছে, বাট কিছু করার নেই। এদিকে বিষয়টা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে মার্টিনের বাবা কারিয়া চান উকিলের সাথে আলাপ করতেছে। সিন জানাকির বাড়িতে আসলে দেখি উন্নির পরিবারও টিভিতে এসব দেখে ভয়ে অস্থির হয়ে উন্নিকে ফোন করেছে। উন্নি বলে, বাবা এখন পরিস্থিতি স্বাভাবিক, সাংবাদিকগুলো চলে গেছে। এদিকে শুকু ও শুকুর ওয়াইফ ধন্য এসেছে কিভাবে কি করা যায় তা নিয়ে আলাপ করতে। ধন্য বলে, আমরা কি ফেসবুক লাইভে গিয়ে সত্য কথাটা তুলে ধরতে পারি না? শুকু বলে, লাইভে কে যাবে? ধন্য উন্নির কথা বললে শুকু রাগ হয়েও বলে, এতে করে উন্নির ফেসবুকে থাকা আত্মীয় স্বজন সবাই এসব জেনে যাবে। ওদিকে জানাকি এসব শুনে টেনশন করতেছে দেখে ধন্য জানাকিকে ফ্রেশ হওয়ার বাহানায় ভিতরে পাঠিয়ে দিলে শুকু উন্নিকে বলে, তুই এত ঘাবড়ে যাস না, তোকে শক্ত থাকতে হবে এবং জানাকিকে সাহস দিতে হবে, তাই তুই ভেঙে পড়লে কি করে হবে? এমন নানা কথা বলে শুকু উন্নিকে সান্ত্বনা দিয়ে তো যায়, বাট উন্নির মাথায় হাজারটা টেনশন ঘুরপাক খেতে থাকে। সিন চলে আসে মাঝরাতে। উন্নি ও জানাকি শুয়ে আছে, তাদের চোখে ঘুম নেই। জানাকি নানা টেনশনে ছটফট করতে করতে উন্নিকে জড়িয়ে ধরে বলে, উন্নিজি আগামীকাল আমার ছবিও কি টিভিতে বা পত্রিকায় দেখাবে? উন্নি জানাকির টেনশন কমানোর জন্য বলে, আরে না, এমনটা কখনোই হবে না, তুমি টেনশন না করে ঘুমাও, কালকে আবার তোমার অফিসে যেতে হবে। জানাকি ভীতু হয়ে বলে, আগামীকালকে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কালকে যেতে হবে না, এবার নিশ্চিন্তে ঘুমাও। উন্নি রিল্যাক্সে কথাগুলো বললেও ভিতরে ভিতরে তারও কিন্তু ফেটে যাচ্ছে, বাট সে জানাকিকে বুঝতে দিচ্ছে না। সিন কাট হয়ে চলে আসে সেই লেবার পার্টির অফিসে। যে লেবার পার্টির মূল নেতা সাজের রাজনৈতিক মারপ্যাচেই উন্নি ও জানাকির সহজ সরল জীবনটা এভাবে নরকে পরিণত হয়েছে। কিন্তু আমরা দেখি সাজে এখনো ক্ষান্ত হয়নি। সে একটা ফটো এডিটর এনে মার্টিন ও জানাকির ছবিটা এমনভাবে এডিট করাচ্ছে যেন মনে হয় মার্টিন জানাকিকে শুধু জড়িয়েই ধরেনি, বরং কিসও করেছে। আর প্ল্যান হলো এই ফটোটা টিভিতে প্রচার করবে। ওদিকে মার্টিন নিজের দিকটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য টিভিতে সাক্ষাৎকার দিতে এসেছে। তো উপস্থাপক বলে, মিস্টার মার্টিন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বিরুদ্ধে যা বলা হচ্ছে সবই মন গড়া কাহিনী? হ্যাঁ, অবশ্যই তাই। আমার বিপক্ষ দল জনগণের সামনে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য এসব সাজিয়েছে। তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন নিরীহ নারী ও তার পুরো পরিবারকে শুলিতে চড়িয়ে দিয়েছে। সেই সাথে তারা কিছু নিউজ মিডিয়াকেও কিনে নিয়েছে ও আমার নামে টিভিতে নানা মন গড়া কাহিনী প্রচার করছে। উপস্থাপক বলে, ঠিক বলেছেন মিস্টার মার্টিন, আমিও আপনার সাথে পুরোপুরি একমত। এটা শুনে মার্টিন ভাবে, যাক, এবার তাহলে সব মামলা মিটে গেল। কিন্তু 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 এই টিভি চ্যানেলকেও সাজি মোটা টাকা খাইয়েছে। তাই উপস্থাপক বলে, মিস্টার মার্টিন, এবার তাহলে আমার শেষ একটা প্রশ্নের উত্তর দিন। এই বলে উপস্থাপক লাইভে সেই অটোওয়ালাকে যুক্ত করে বলে, আপনি কি একে চেনেন? মার্টিন অবাক হয়ে বলে, না তো, সে একজন অটো ড্রাইভার। সে কিছুদিন আগেই সেই নির্যাতিত নারীকে আপনার বাংলো বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল। ড্রাইভার সাহেব, আমি কি ঠিক বলছি? জি স্যার, আমি মেয়েটিকে সেখানেই নামিয়ে এসেছিলাম। সে কি একা ছিল? হ্যাঁ, সে একাই ছিল। আপনি কি তাকে ফেরত নিয়ে এসেছিলেন? না, মেয়েটি আমাকে 50 টাকা এক্সট্রাও দিয়েছিল। তারপর ড্রাইভার সাহেব, লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এই বলেই ভিডিও কল দুম করে কাট করে মার্টিনকে বলে, তো মার্টিন, আমরা জানতে চাই এই বিষয়ে আপনার বক্তব্য কি? মার্টিন তো এই অটোওয়ালার কাহিনী কিছুই জানে না, তাই সে অবাক হয়ে বলে, আমি এই অটোওয়ালার সম্পর্কে জানি না, এমনকি ওই মেয়েটি কবে আমার বাংলোর সামনে এসেছিল সেটাও জানি না। আর অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আপনার চ্যানেলও আমার বিপক্ষ দলের কাছে বিক্রি হয়ে গেছে। এই বলে মার্টিন রাগ করে উঠে চলে গেলে রিপোর্টার বলে, দেখলেন তো, সত্য প্রমাণ করতে অক্ষম মিস্টার মার্টিন এখন চলে যাচ্ছেন। আর ওদিকে সাজি তার অফিসে বসে এসব দেখে সেই মজা নিতে থাকে। সিন কাট হয়ে রাতে উন্নির কাছে আসলে দেখি সে সারাদিন বাহিরে পেরেশান হয়ে একটু শান্তির জন্য বাসায় ফিরছে। কিন্তু বাসার সামনে আসতেই শুকু সবাইকে দাঁড়িয়ে দিয়ে উন্নির বাসার সামনে এইভাবেই পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। সাবাস, একেই বলে প্রকৃত বন্ধু।
সিন সকালবেলা আসলে দেখি উন্নির মাসি এসব নিউজ পেয়ে জানাকির বাসাতে চলে এসেছে এবং উন্নিকে বলতেছে জানাকি কেন মার্টিনের গেস্ট হাউসে গিয়েছিল। উন্নি রেগে মেগে বলে আরে ও সেখানে শুধুমাত্র একটা সুপারিশপত্র আনতে গিয়েছিল এবং বাড়ির ভিতরে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন আমি তো ওকে বাসায় এনেছিলাম। মাসি বলে এসব কথা মনে মনে না রেখে তোর প্রেস কনফারেন্স করে পাবলিককে বলতে হবে। মাসির হাজবেন্ডও তাল দেয়, হ্যাঁ হ্যাঁ ফেসবুক লাইভে আসতে হবে। তবে উন্নির বাবা মা এসবে সায় না দিয়ে মাসিকে থামাইয়ে উন্নিকে বলে তোরা কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থাক। মাসি বলে আরে বাহ, তখন যে মিডিয়াও আমাদের বাড়িতে গিয়ে উঠবে তার কি হবে? আমি বিয়ের আগেই বলেছিলাম মেয়ের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নাও, এখন মজা বুঝতেছো তো? জানাকি এই কথাটা কিছুতেই সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে উন্নিও জানাকির পিছু পিছু রুমে আসে ও ভালোবেসে বলে আসলে আমার মাসির একটু বাজে বকার স্বভাব। জানাকি কাঁদতে কাঁদতে বলে এখন থেকে আমাদেরকে মনে হয় ঘরবন্দি হয়ে থাকতে হবে, তাই না? আরে না, আমরা বাহিরে বের হব, তুমি এসব নিয়ে টেনশন করো না তো, আমার কাছে আসো। এই বলে উন্নি জানাকিকে ভালোবেসে কাছে টেনে নিয়ে বলে এভাবে কান্না করা বন্ধ করো, আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। এটা শুনে জানাকি উন্নির বুকে মাথা রেখে কাঁদতে থাকে আর একটা গানের মধ্যে দিয়ে এদের দুজনের দুর্বিষহ ভোগান্তির চিত্রটা তুলে ধরা হয়। সিনগুলো দেখেন তাহলে এদের পরিস্থিতিটা ভালোভাবে ফিল করতে পারবেন, সাথে গানের মধ্যে দিয়ে কাহিনীটাও কিছুটা এগিয়ে যাবে, সেটাও দেখতে পারবেন। তবে এদের উপর মানসিক অত্যাচারটা এখানেই শেষ নয়। এক রাতে জানাকি বাথরুম সেরে বের হয়ে রুমের দিকে যেতে ধরলে জানাকির মা খেয়াল করে দুইটি লোক জানাকিকে টার্গেট করে দাঁড়িয়ে থেকে সিগারেট টানছে। জানাকি ভয়ে তার মায়ের পিছনে লুকিয়ে পড়লে লোকগুলো তারপরেও জানাকির দিকে বাজেভাবে চেয়ে থাকে। আন্টি তখন তাড়াহুড়ো করে উন্নিকে ডাকতে শুরু করলে উন্নি যেই না বাহিরে আসে লোকগুলো চুপচাপ চলে যেতে থাকে আর জানাকির দিকে দেখতে থাকে। ভয়ে তখন জানাকির প্যানিক অ্যাটাক শুরু হয় ও জানাকি অজ্ঞান হয়ে পড়ে। তো এই তো গেল রাতের ঘটনা। সিন সকালবেলা আসলে দেখি জানাকির বাড়ির সামনে আবার সেই সাংবাদিকদের তামাশা শুরু হয়েছে। তবে এটা কোনো টিভি সাংবাদিক না, এটা ইউটিউব ব্লগার। কোথাও কিছু ভাইরাল হওয়ার গন্ধ পাওয়া গেছে আর সেখানে ছ্যাচড়া ব্লগার পৌঁছাবে না, এটা কি হয়? হাই গাইস, আমি প্রসাদ। বন্ধুরা, আজকে আমি কেরালার সেই বাড়ির সামনে হাজির যেই বাড়ির মহিলার সাথে আগামী নির্বাচনে এমপি প্রার্থী মিস্টার মার্টিনের অবৈধ সম্পর্কের নজির পাওয়া গেছে। সিন বাড়ির ভিতরে আসলে দেখি বাহিরে এসব শুনে জানাকির মা জানালা বন্ধ করে দিচ্ছে আর জানাকি ভয়ে থরথর করে কাঁপতেছে। ওইদিকে ব্লগার গ্রামের লোকজন জড়ো করে একাকার করে ফেলেছে। তো ব্লগার গ্রামের একজনের ইন্টারভিউ নিতে শুরু করে ও বলে এই বাড়ির মেয়ের সাথে মার্টিনের অবৈধ সম্পর্কের ব্যাপারে আপনার কি কমেন্ট? তখনই উন্নি এসে বলে আমি কমেন্ট করব? হ্যাঁ করেন। এই নে, এক চড় খেয়ে রিপোর্টার মাটিতে পড়ে যায়। উন্নি তাকে তুলে আবার মারতে নিলে জনি এসে তাকে উদ্ধার করে ভাগিয়ে দেয় আর গ্রামের লোকজনকেও ধমক দিয়ে তাড়িয়ে ছত্রভঙ্গ করে। এরপর জনি ঘরে এসে উন্নির হয়ে থানা বরাবর একটা দরখাস্ত লেখে যাতে এইভাবে রোজ সাংবাদিক আসাটা থামানো যায়। এরপর জনি সেটা থানায় জমা দেওয়ার জন্য যেতে থাকলে উন্নি বলে ভাই এসব কিছু মার্টিনের বিপরীত দলের নেতা সাজি করছে, তাই না? নির্বাচনে মার্টিনকে হারানোর জন্য আমাদের মতো সহজ সরল এক স্বামী স্ত্রীর জীবনটা ধ্বংস করছে। জনি বলে এটা সাজির চালিত মনে হচ্ছে, তবে ভয় পেও না, আমি তো আছি। এই বলে জনি চলে গেলেও উন্নি কি যেন একটা ভাবতে থাকে। পরের দিন সিন চলে আসে সাজির পার্টি অফিসে। আমরা দেখি উন্নি সুকুকে সাথে নিয়ে সাজির কাছে আসতেছে আলাপ করে বিষয়টা মিটমাট করার জন্য। তো সুকু ও উন্নি সাজির অফিসে ঢুকতেই সাজির সেই অস্থির একটা ভালোবাসা দেখিয়ে বলে সুকু এবারের নির্বাচনে কিন্তু আমাদেরকে জিততেই হবে, সেজন্য তোমার সাপোর্ট খুব দরকার। এরপর সে উন্নিকে দেখিয়ে বলে এটা তো মার্টিনের হাতে নির্যাতিত হওয়া সেই নারীর স্বামী, তাই না? তোমার বউয়ের সাথে যা অন্যায় হয়েছে তা দেখে খুব খারাপ লেগেছে। টেনশন করো না, আমাদের পার্টি তোমাদের পাশে আছে। উন্নি তো এর
নাটক আর হারামিপনা দেখে রাগে জ্বলে যায় ও ডাইরেক্ট বলে ওঠে, নাটক বন্ধ করো, আমার পরিবার থেকে দূরে থাকো। এটা শুনে সাজি রেগে মেগে দাঁড়িয়ে গেলে উন্নিও তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে থাকে। এ সময় সাজির চামচা এসে উন্নিকে থামানোর চেষ্টা করলে কোনো কথা নেই, এই লে সাজির মাথায় তো পুরো আগুন ধরে যায়। সে উন্নিকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, তোর ভাগ্য অনেক ভালো যে সামনে নির্বাচন, তাই ঝামেলাতে জড়াচ্ছি না, নয়তো তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিতাম। এই বলে উন্নিকে ধাক্কা মেরে শুকুর কাছে ছুঁড়ে মেরে বলে, নিয়ে যায় একে। শুকু তখন উন্নিকে টেনে নিয়ে যেতে থাকলে উন্নি যেভাবে হিংস্র হয়ে বারবার সাজিকে মারার জন্য তেড়ে আসে তা দেখে আমরা অবাক হই। অতি সাধারণ একজন ছেলে বউয়ের জন্য আজ কি না কি করতেছে। সিন কাট হলে আমরা দেখি উন্নি, শুকু আর জনি একত্র হয়ে সাজির সাথে হওয়া ঝামেলাটা নিয়েই ভাবতেছে, কারণ উন্নি আজ যা করেছে এতে সাজি নিশ্চয়ই বসে থাকবে না। তাই এরা উন্নিকে এই ঝামেলা করার জন্য বকতে থাকলে উন্নি আক্ষেপ করে বলে, আমি আর কতদিন জানাকির সামনে মিথ্যে সাহসী হওয়ার অভিনয় করে যাব। মানুষ আড়ালে জানাকিকে নিয়ে নোংরা কথা বলে, জানাকির দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে, যদিও জানাকিকে এসব বুঝতে দেয় না, বাট আমি তো এগুলো বুঝি না কি। শুকু বলে, আমার মনে হয় তোরা কিছুদিন দূরে কোথাও গিয়ে থাকলে ভালো হয়, নির্বাচনের পরে এই ম্যাটার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার ফিরে আসিস। জনি বলে, কিন্তু যাবে কোথায়? শুকু বলে, আমার খোঁজে একটা জায়গা আছে যাওয়ার মতো, তুই বাড়িতে গিয়ে জানাকিকে রেডি হতে বল, বাকিটা আমরা সামলে নেব। এটা শুনে উন্নি কি করবে ভাবতে থাকে। তো রাতে খেতে বসে উন্নি জানাকিকে এ ব্যাপারে বলে মতামত জানতে চাইলে জানাকি বলে, তোমাদের যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। উন্নি বলে, তোমার কোনো সমস্যা হবে না তো? জানাকি বলে, আমার হাতে এখন আর কি বা করার আছে উন্নিজি। সিন কাট হলে দেখি শুকু এদেরকে সেই জায়গাতে নিয়ে এসেছে। এই বাসাটা সমুদ্রের নিকটে একদম নিরিবিলি একটা লোকেশনে। তো শুকু এদেরকে বাড়িটা বুঝিয়ে দিয়ে উন্নির হাতে জোর করে কিছু টাকা দিয়ে দেয়। জানাকি বলে, এখানে কেউ আর আমাদেরকে বিরক্ত করবে না তো? না না, টেনশন করো না, এখানে কেউ বিরক্ত করবে না। এই বলে শুকু বিদায় জানিয়ে চলে যায়। এদিকে সাজির ছেলেপেলেরা জানাকির গায়েব হয়ে যাওয়ার খবর পেয়ে খুবই খুশি। এরা বলছে, ভাই এক কাজ করি, এই মেয়ে পালিয়ে গেছে এটাও মার্টিনের উপর চাপিয়ে দেই, নিউজ ছড়ায় যে মার্টিন তার কুকর্ম ঢাকতে মেয়েটিকে গুম করেছে। সাজি বলে, না, একটা মেয়েকে ততটাই উত্ত্যক্ত করো যতটা সে নীরবে সইবে, নয়তো মেয়ে মানুষ একবার ক্ষিপ্ত হয়ে গেলে যে কারো জীবন বরবাদ করে দিতে পারে। বেটা, এটা রাজনীতি, এখানে প্রতিটি চাল সাবধানে চালতে হয়, তাই যতদিন নির্বাচন শেষ না হয় ততদিন ওদেরকে দূরেই থাকতে দেয়। সিন সমুদ্রের পাড়ে আসতে দেখি এতদিন পর আজ উন্নি আর জানাকি এমন নিরিবিলি ও প্রশান্তিতে সময় কাটাতে পারছে। তো জানাকি ইমোশনাল হয়ে উন্নিকে বলে, উন্নিজি, আমাকে আপনার জীবনে রাখতে অনেক কষ্ট হচ্ছে তাই না? উন্নি হাসতে হাসতে বলে, হ্যাঁ অনেক। জানাকি বুঝতে পারে উন্নি তাকে অনেক ভালোবাসে, তাই সব কষ্ট সে হাসি মুখে মেনে নিচ্ছে। তো জানাকি বলে, আপনার কোনো কিছুতে ভয় লাগে না তাই না? উন্নি মজা করে বলে, ভয় তো আমিও পাই, কিন্তু তোমার মতো এত না, তুমি তো একেবারে ইউনিক পিস। জানাকি খুশি মনে সমুদ্র দেখতে থাকলে উন্নি বলে, ঢেউ গোনা শেষ হলে বাসায় চলো, ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ চলুন। উন্নি আস্তে আস্তে বলে, বাহিরে আসার পর দেখছি তুমি আগের চেয়ে কিছুটা রোমান্টিক হয়ে গেছো। এখন বুঝলাম বিয়ের পর কাপলরা হানিমুনে কেন যায়। তো বাসায় ফিরে জানাকি খাবার রান্না করছে, আর তাদের রান্নাঘরের লাইটটা ডিস্টার্ব থাকার কারণে উন্নি টর্চ লাইট জ্বালিয়ে জানাকির পাশে দাঁড়িয়ে আছে, যাতে কখনোই পুরোপুরি অন্ধকার না হয়ে যায়। এমন সময় শুকু ফোন করলে উন্নি পাশের রুমে চলে আসে। শুকু বলে, উন্নি, তোর নির্বাহী অফিসার তোকে যে চেকটা দিয়েছিল ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে দেখি তোর সমস্ত পেমেন্ট হোল্ড করে দেওয়া হয়েছে। এটা শুনে উন্নি ফোনটা রেখে বিরাট টেনশনে ডুবে যায়। এদিকে রান্নাঘরের লাইট ডিস্টার্ব করছে, আর জানাকি একটু পরপর উন্নিজি বলে চিল্লাচ্ছে। মেজাজটা কি কয়। উন্নি সাড়া দিচ্ছে না দেখে জানাকি রান্না ছেড়ে চলে আসে ও বলে, উন্নিজি, টিউবলাইটটা নষ্ট, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যাও এমনি ঠিক হয়ে যাবে, একটু চেক করে দেখেন না প্লিজ। কি শুরু করছো? যদি বন্ধ হয়ও আমি তো এখানেই আছি নাকি? আমার ভয় লাগতেছে উন্নিজি। এবার উন্নি বিরক্ত হয়ে রাগের মাথায় লাইট ঠিক করতে আসে ও একটা টুলের উপর উঠে ঠিক করতে থাকে, কিন্তু হঠাৎ এই গেল। জানাকি পাশের এই বাড়িতে এসে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর দরজা ধাক্কিয়ে বলে, প্লিজ কে আছেন, দরজাটা একটু খোলেন। মানু নামের একজন দরজাটা খুলতেই জানাকি হাঁপাতে হাঁপাতে বলে, আমার বাসায় বিপদ হয়েছে, প্লিজ আমার সাথে চলেন। মানু আশেপাশে দেখে নিয়ে বলে, এটা কোনো প্রাঙ্ক না তো? জানাকি বলে, না একদম না, আপনি আসেন।
মানু জানাকির থেকে টর্চ লাইটটা নিয়ে সামনে এগোতে থাকে। তো মানু এসে উন্নিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে বলে, এটা কি চোর? জানাকি বলে, না না, আমার হাজবেন্ড কারেন্টের ফিউজ ঠিক করতে গিয়ে শক খেয়েছে। মানু চোখে মুখে পানির ছিটা দিয়ে উন্নির হুঁশ ফিরিয়ে আনে। চোখ মেলেই উন্নি বলে, তুমি কে? আমি আপনাদের প্রতিবেশী, পাশে একটা হোমস্টেতে থাকি। এরপর তারা উন্নিকে ধরাধরি করে চেয়ারে এনে বসায়। এরপর মানু ফিউজ ঠিক করার জন্য লাইট নিয়ে যাচ্ছে, জানাকি দুম করে সেটা কেড়ে নিয়ে টেবিলের উপর জ্বালিয়ে রাখে। মানু তো অবাক, তবে সে তার ফোনের টর্চ লাইট দিয়ে ফিউজ ঠিক করে দিলে কারেন্ট চলে আসে। তখন মানু উন্নির ফোনে তার নাম্বারটা সেভ করে দিয়ে বলে, যে কোনো প্রয়োজনে কল দেবেন, থ্যাঙ্কস। তো মানু চলে যেতে নিলে উন্নি বলে, টর্চ লাইটে নিয়ে যাও, বাহিরে অনেক অন্ধকার। মানু আর চোখে জানাকির দিকে তাকিয়ে বলে, না না লাগবে না, আমি যেতে পারবো। পরের দিন রাতের বেলা মানু বিচে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে উন্নি ও জানাকিকেও ইনভাইট করে এবং মানুর সাথে থাকে মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়ে বলে, এ মারিয়া। জানাকি দেখে মারিয়া সিগারেট খাচ্ছে। তো সিন বিচে আসলে দেখি জানাকি আর মারিয়া বারবিকিউ বানাচ্ছে, আর একটু দূরে উন্নি মানুর সাথে গল্প করছে। খেতে বসে নানা গল্পের মাঝে উন্নি বলে, কাল রাতে জানাকি অন্ধকারের মধ্যে তোমার বাসা পর্যন্ত কিভাবে গেল আমার বিশ্বাসই হচ্ছে না। মানু বলে, কেন? জানাকি বলে, আমি অন্ধকারকে অনেক ভয় পাই। মানু বলে, কই না তো, কাল রাতে তুমি যেভাবে অন্ধকারের মধ্যে দৌড়ে আসলে তাতে তো মনে হয়নি তুমি অন্ধকারকে ভয় পাও। জানাকি বলে, সেটা তো উন্নিজি পড়ে গেছিল বলে। ও আচ্ছা, তো অন্ধকারে কি এমন হয় যে ভয় পাও? জানাকি বলে, অন্ধকারে উদ্ভট সব চিন্তাভাবনা মাথায় আসে। মানু বলে, নিশ্চয়ই অতীতের কোনো ঘটনা তোমার মনে এই ভয় সৃষ্টি করেছে, তো সেই ঘটনা কি? তখন সিন ফ্ল্যাশব্যাকে করে জানাকির প্রাইমারি লাইফে চলে আসে। জানাকি ক্লাস ক্যাপ্টেনের দায়িত্বে আছে। অভিলাষ আর নীতি ক্লাসে গল্প করছে, আর এদের গল্পে বিরক্ত হয়ে লিশান আবার এদেরকে চুপ থাকতে বলতেছে। কিন্তু জানাকি তিনজনের কথা শুনতে পায়, তাই ভাবে তিনজনই মনে হয় গল্প করছিল। তাই জানাকি তিনজনের নামেই টিচারকে অভিযোগ দেয়। ব্যাস, টিচার এসে তিনজনকেই উত্তম মধ্যম দিলে লিশান ছেলেটি জানাকির উপর রাগে ফুঁসতে থাকে ও কিভাবে বদলা নিবে ভাবতে থাকে। তো টিফিন পিরিয়ডে জানাকি বাথরুমে গেলে লিশান সুযোগ পেয়ে যায় ও বাহিরে থেকে তার বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। জানাকি কাজ শেষে বের হবে, কিন্তু কি দরজা কেউ বাহির থেকে আটকে দিয়েছে। প্রথম দিকে জানাকি নর্মালভাবেই দরজাটা ধাক্কাতে থাকে ও চিল্লিয়ে টিচারকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই যখন কেউ শুনছে না বা এগিয়ে আসছে না, এবার জানাকির ভিতরে চরম লেভেলের ভয় ঢুকতে শুরু করে ও সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। জানাকি ভয়ে অস্থির হয়ে এত চিল্লানোর পরেও যখন কেউ শুনতে পায় না, তখন জানাকি ভয়ে কান্না শুরু করে। এভাবে কয়েক ঘন্টা কেটে যায় ও স্কুল ছুটির ঘন্টা বাজে। এটা শুনে জানাকি আরো বেশি অস্থির হয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে জানাকি বলতে থাকে, এই ঘটনার পর থেকে আমি কখনো একেলা কোথাও যেতে পারি না, অন্ধকারকে ভয় পাই, এমনকি উঁচু আওয়াজকেও ভয় পাই। সেদিনের ওই ঘটনা আমার ব্রেনে এমনভাবে প্রভাব ফেলেছে যে আজও আমি সেটা ট্রমা থেকে বের হতে পারি না। সিন বর্তমানে আসলে দেখি মানু ও উন্নি বড়শি দিয়ে মাছ ধরছে, আর মারিয়া গিটার হাতে জানাকির সাথে ক্যারাম খেলছে। মানু এসে জিজ্ঞাসা করে, আচ্ছা জানাকি, তুমি ভয় পেলে কি ধরনের রিয়াক্ট করো? জানাকি বলে, আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করলে কি দেখো? অন্ধকার। ও আচ্ছা, তাহলে সেই অন্ধকারে তো ভয় পাও না? জানে কিভাবে? তাই তো। মানু বলে, শোনো, ভয় পাওয়া আসলে কোনো অসুখ না, এটা কেবলই একটা ভাবনা, যদিও সবাই এটাকে অসুখ মনে করে। ধরো আমার উপর কেউ আক্রমণ করতে আসলো, আমি কি বলবো জানো? আমি বলবো, চলো আগে ভালো একটা গান শুনে নিই, তারপর কাজ শুরু করি। মারিয়া বলে, মানু কিন্তু সাইকোলজি বিশেষজ্ঞ। মানু বলে, আরে না না, তেমন কিছু না, আমি শুধু সাইকোলজি বিষয়ে কিছু বই পড়েছি। তো দেখা গেছে কোনো বিষয়ে ভয় পাওয়া এটা কেবলই আমাদের নিজেদের তৈরি ভাবনা, যা চাইলেই ব্রেন থেকে মুছে ফেলা সম্ভব। সিন কাট হলে দেখি উন্নি রাতের বেলা আইমাক্স পরে শুয়ে আছে, আর জানাকি কিছুক্ষণ ভেবে উন্নিকে বলতেছে, আমারও মনে হচ্ছে আমার ভয়ের ব্যাপারটা কেবলই মস্তিষ্কের একটা চিন্তা, এছাড়া আর কিছু না। এটা শুনতেই উন্নি লাফ দিয়ে ওঠে, তাই নাকি? সুপার, যাক অবশেষে তুমি বুঝতে তো পারলে। আচ্ছা এবার তাহলে লাইট অফ করে দিই। না না, লাইট অফ করবেন না। উন্নি হতাশ হয়ে আবার শুয়ে পড়ে। জানাকি বলে, শোনেন না, আমি চিরদিনের জন্য এই অসুখ থেকে বেরিয়ে আসতে চাই। উনি বলে, সত্যি? তাইলে তুমি এই মাস্কটা পরে ঘুমিয়ে পড়ো। জানাকি বলে, না না না, আজকে না, ধীরে ধীরে। উনি তখন বুঝিয়ে শুনিয়ে আজকেই মাস্কটা পরিয়ে দেয়। জানাকি তো ভয়ে শেষ। সে উন্নির একটা হাত শক্ত করে ধরে ছোটবেলায় মায়ের শেখানো সেই মন্ত্রগুলো পড়তে থাকে। বহু বছর পর সে অন্ধকারে ঘুমানোর চেষ্টা করছে, তাই খুব অস্বস্তি লাগছে। সে ভয় কাটাতে বলে, উন্নিজি একটা গান শোনান না। উন্নি বলে, আমি ফাটা গলায় গান গাইলে তোমার ঘুমিয়ে আসবে না, তুমি এমনিই ঘুমিয়ে পড়ো। উন্নি গান না গাইলেও মুভিতে একটা গান শুরু হয় ও এই গানের মধ্য দিয়ে জানাকি তার ভয় কাটানোর যে প্রচেষ্টা শুরু করেছে তার অগ্রযাত্রা দেখানো হয়। জানাকির এই দুর্গম যাত্রায় তার পাশে থাকে তার স্বামী উন্নি এবং নতুন পরিচিত দুই বন্ধু মানু ও মারিয়া।
মানুর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে জানাকি ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠছে। একদিন মানু জানাকির ভয় কাটানোর জন্য জানাকিকে একা সমুদ্রের তীরে পাঠিয়ে দেয়। জানাকি বলে, জীবনের প্রথম আমি সমুদ্রের পাড়ে একা একা এসে দাঁড়ালাম। মানু বলে, কেন, তুমি কি কখনো স্কুল থেকে পিকনিকে যাওনি? জানাকি বলে, না, যখনই পিকনিক আসতো আমি ভয়ের ঠালে বিভিন্ন বাহানায় তা এড়িয়ে যেতাম। তো জানাকি সমুদ্রের কাছে আসার সাহস করতে পারলেও সমুদ্রের পানিতে নেমে পা ভেজানোর সাহস এখনো করেনি। এটা দেখে মানু বলে, পানিতে নেমে পাটা ভেজাও, দেখবে এই ভয়টাও কেটে গেছে। এটা শুনে জানাকি পানিতে নেমে দাঁড়াই। মানু বলে, ঠিক আছে আমি গেলাম, একা একা এনজয় করো। এই বলে মানু জানাকিকে একা রেখে চলে গেলেও জানাকি আর ভয় পায় না, বরং সে খুশি হয়ে একা একা সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে। সিন কাট হলে দেখি মানু ও মারিয়া বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছে। তারা এখান থেকে পন্ডিচেরি যাবে। জানাকি বলে, আমাদের বাড়িতে বেড়াতে এসো। মানু বলে, আগে তোমরা নিজেদের বাড়িতে ফিরে যাও, আমরা একদিন চলে আসবো। এই বলে তারা গাড়িতে উঠতে যাবে। এমন সময় জানাকির মনে পড়ে সে তাদেরকে একটা গিফট দিতে ভুলে গেছে। তাই জানাকি সেই গিফটটা আনতে একা বাসার দিকে দৌড় দিলে মানু বলে, ও একা যাচ্ছে, একটু পরে ভয়ের ঠালে চিল্লিয়ে উঠবে না তো? উনি বলে, না না, আর এমন হবে না। তো জানাকি সত্যি সত্যি কোনো ভয় ছাড়া একা রুম থেকে সেটা এনে গিফট করে। এরপর তো মানুষ এটা নিয়ে তাদের গাড়ির সাথে বেঁধে দেয় এবং বিদায় নিয়ে চলে যায়। আসলে কিছু মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, তবে যাওয়ার সময় তারা এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যায়। মানু আর মারিয়া ছিল জানাকির জীবনে তেমনই একটা কাপল। এদের ক্ষণিকের আগমনেই জানাকি নতুন এক জীবন উপহার পেল। তো সিন কাট হয়ে জানাকির গ্রামে আসে। আজ বাদে কাল নির্বাচন, তাই সাজি জনসভায় মার্টিনের 14 গোষ্ঠী উদ্ধার করে ভাষণ দিচ্ছে। এক পর্যায়ে সে জানাকির প্রসঙ্গ টেনে এনে বলে, আমরা তো জেনেছি মার্টিন মেয়েটির শ্লীলতা হানি করেছে, কিন্তু পরে জানতে পারলাম তাদের দুজনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তো আপনার যদি এতই পিনিক থাকে তাহলে বিয়ের মতো একটা সামাজিক অনুষ্ঠানে কেন কোনো হোটেলে গিয়ে এসব করতেন? উনিও জানাকি গ্রামে ফিরছিল এবং এই জনসভার পাশ দিয়ে যাচ্ছিল। উনি সাজের এসব কথা শুনেও চুপচাপ পাশ কাটিয়ে যেতে থাকে যাতে জানাকির কানে এসব না যায়, কারণ এসব কথাই জানাকি আবার মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু জানাকি নিজেই উন্নিকে বাইক থামাতে বলে, ও বাইক থেকে নামে। এরপর দেখি যে কথাগুলো শুনতে বা যে পরিস্থিতিতে পড়তে একটা সময় জানাকি ভয় পেত, আজ জানাকি সেই কথাগুলোই নির্দ্বিধায় শুনতেছে। ও যে জানাকি সাংবাদিকদের ভয়ে নিজের বাড়ি থেকে পালিয়ে গেছিল, আজ সেই জানাকি নিজেই সেই সাংবাদিকদের ভিড়ের মাঝে ঢুকে যাচ্ছে। আমরা দেখি জানাকির ফেসে বিন্দুমাত্র কোনো ভয়ের ছাপ নেই। সে ভয়কে জয় করতে তো শিখে গেছেই, সেই সাথে অন্যকে কিভাবে ভয় দেখাতে হয় সেটাও শিখে গেছে। তো জানাকি এভাবে এক নজরে সাজির দিকে তাকিয়ে থাকলে সাজি ভয়ের ঠেলায় সুর পাল্টে বলে ওঠে, বোন, তোমাকে সুরক্ষা দিতে এবং তোমাকে নির্দোষ প্রমাণ করতে যা যা করতে হয় আমার পার্টি তা করবে। এটা আমি প্রতিজ্ঞা করলাম। আমার পার্টি সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। এই বোনটির সাথে নিশ্চয়ই বড় কোনো চক্রান্ত হয়েছে যেটাতে মিডিয়াও সামিল আছে। আমার পার্টি এটার সঠিক বিচার অবশ্যই করবে। সাজির এই কাণ্ড দেখে ওদিকে উন্নিও সুকুতো হাসতেছে। তো সাজি ভয়ের ঠেলে তাড়াহুড়ো করে ভাষণ শেষ করে স্টেজ থেকে নেমে পালিয়ে যায়। এরপর শুরু হয় জানাকির ফাইট ব্যাক। মার্টিন তার পলিটিক্যাল নেটওয়ার্ক ইউজ করে সেই অটোওয়ালাকে খুঁজে বের করে, আর এদিকে জানাকিও নিজের সংবাদ সম্মেলন ডেকে পুরো মিডিয়ার সামনে সকল সত্যি তুলে ধরে। ব্যাস জনগণ সত্যটা জানতে পারে ও মার্টিনের সাপোর্টে এসে দাঁড়ায়। তারপর যা হওয়ার তাই। নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মার্টিন জয়ী হয় আর সাজি রাগে ফুলতে থাকে। সিন কাট হলে দেখি জানাকি সুপার শপে কেনাকাটা করছে। হঠাৎ কে যেন একটা লোক জানাকিকে ফলো করতে থাকে। জানাকি এটা বুঝতে পারলে ভয় না পেয়ে বরং নিজেই সেই লোকটির সামনে এসে বলে, কে তুমি? ছেলেটা বলে, তুমি জানাকি তাই না? হ্যাঁ। তো তুমি আমাকে চিনতে পারোনি তাই না? চিনবেই বা কি করে? তুমি তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো, টিভিতে তোমার নিউজ দেখেছি। জানাকি তো চিনতে পারছে না। ছেলেটি বলে, আরে
আমি লিশান, ওই যে ছোটবেলায় তোমাকে বাথরুমে বন্ধ করে দিয়েছিলাম, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু তোমাকে প্রপোজ করার আগেই তো আমাকে স্কুল থেকে বের করে দিল। আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতেও নক করেছিলাম, কিন্তু পরে হঠাৎ বিদেশ চলে যাওয়ায় আর যোগাযোগ করা হয়নি। উনি দূর থেকে এসব শুনতে পাই, ও এসেই লিশানকে বলে, ডুড এতদিন কই ছিলে? এতদিন থেকে তো তোমাকেই খুঁজছিলাম। আমি জানাকির হাজব্যান্ড, পার্কিং লটে চলো, তোমার সাথে আলাপ আছে। জানাকি আমি একে নিয়ে পার্কিং লটে যাচ্ছি। লিশান বলে, ভাই ওর সাথে সেলফি নিতাম। উনি বলে, হ্যাঁ হ্যাঁ পার্কিং লটে গিয়ে গ্রুপ সেলফি নিব। আর হ্যাঁ জানাকি মনে করে 2 মিটার দড়ি ও কস্টেপ নিও তো, দরকার আছে। এই বলে উনি লিশানকে নিয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দাঁড়ান, একটা কথা আছে, আমার ভিডিও আপনার সামনে গেলে তো দেখা মিস দেন না, কারণ আমার ভিডিও আপনার ভালো লাগে। কিন্তু আপনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এর কারণে যে আমার সব ভিডিও আপনার সামনে যায় না, সেটা কি জানেন? তাই আমার ভিডিও যখন দেখতেই চান, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিলেই তো পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখা শুরু করে সবাই ভিডিওতে থাকা কমেন্টগুলো পড়ে বোঝার চেষ্টা করে যে ভিডিওটি কেমন। তাই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা ছোট্ট করে হলেও কমেন্ট করবেন, তাহলে অন্যরা আপনার কমেন্ট পড়ে ভালো মন্দ বুঝতে পারবে, সাথে আমিও। আর হ্যাঁ, যদিও নতুন করে বলার কিছু নেই, যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওতে এমনিতেই লাইক দেন, তারপরেও মনে করে দিলাম আর কি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।